আমাকে কি শোনা যাচ্ছে? ঠিক, তাহলে আমাদের আজকে পড়তে হবে উম, অপবর্তন রেটিং। ঠিক আছে। নতুন কিছুই না, আমাদের এখন নতুন কিছুই নাই, আগের জিনিসগুলা জাস্ট নতুন ভাবে থাকবে। তো অপবর্তন রেটিং আসলে জিনিসটা কি? তো রেটিং এর বাংলাটা তুমি যদি দেখো, লেখছে ছাঁচড়ি, তাই না? ছাত্রী লিখছে। আহ আচ্ছা, রেটিং রেটিং হচ্ছে আমরা যেটা করি, আমরা হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র করি। মানে একটা আমরা নেই, কাজ নিই বা যেটাই হোক, ওখানে আমরা অনেকগুলো ছিদ্র করি। ছিদ্র করে আমরা ওটার ভিতর দিয়ে আলো পাস করি। তার ফলে ওখানে যেটা দেখা যাবে, পর্দায় যদি আমি সেই আলোগুলোকে দেখি, তখন আমি পরিবর্তন দেখতে পারবো। অর্থাৎ তুমি দেখতে পারবা যে ওই কি বলে, ওইখানে তোমার টিচার ঘুরতেছে। তো জিনিসটা কিভাবে হয়? তো ওখানে আমি বাংলা লেখায় বলি। বলো, বলো। তুমি অস্পষ্ট শুনতেছো? আচ্ছা দেখো তো এখন কি অবস্থা, ঠিক কি হয়েছে? না, না হলে বলো, আমরা অন্য কিছু করতে হবে। ঠিক থাকলে আমি কিন্তু কন্টিনিউ করতেছি, সমস্যা থাকলে বলি। ওকে, তো আমরা সেটাই করব। ঠিক আছে। আহ, তো এখানে লেখাটা তুমি যদি দেখো, এখানে কি বলছে, অনেকগুলো সমপ্রস্থে রেখাচিত্র পাশাপাশি অবস্থান করে গ্রেটিং তৈরি করা হয়। গ্রেটিং প্রধানত দুই প্রকার, আমরা নিঃসরণ গ্রেটিং করতে পারি, ট্রান্সমিশন গ্রেটিং যেটাকে বলে, আরেকটা বলা হয় প্রতিফলন গ্রেটিং বা রিফ্লেকশন গ্রেটিং। সো এটা নিয়ে আমাদের বেশি করা নেই, আমরা এটা নিয়ে কাজ করব। এটা জাস্ট জানে না যে রিফ্লেকশন গ্রেটিং নামে একটা ব্যাপার। তো ট্রান্সমিশন গ্রেটিং এ কি থাকে, দেখো এরকম থাকে আর কি। ধরো এরকম তুমি একটা পাত নিছো। সো এই পাতের মধ্যে তুমি কি করবা, অনেকগুলো ছিদ্র করবা আর কি, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র করবা। আমরা বড় করে আঁকতেছি আর কি। হুম, এরকম। ঠিক আছে, এরকম একটা পাত নিলাম, এখানে আমরা এগুলো এক একটা ছিদ্র। তো এগুলো অনেকগুলো থাকবে, বুঝছো? অনেকগুলো থাকবে। তো আমরা কি করব, এর ভিতর দিয়ে আলো পাস করাবো। আলো পাস করাইলে আমরা জানি, আলো যখন ক্ষুদ্র একটা, এবং এই ছিদ্রগুলোর লেন্থটা হবে, ছিদ্রগুলোর লেন্থ যেটা কি হবে, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের দৈর্ঘ্যের আরে দৈর্ঘ্যের ধরো সমান বা সমতুল্য। ধরো আমি যদি এরকমই করি, যে চিত্রগুলো এতই ছোট করে করলাম, যেটা ওই যে আলোটা পাস করাবো সেটা তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা সমতুল্য হবে, তো আমরা গত দিনের লেকচার থেকে এটুকু বলতে পারবো যে ওখানে অপবর্তনটা ঘটবে। অর্থাৎ আলো কি হবে, অপবর্তন দেখাবে। তো অপবর্তন যদি দেখায়, তাহলে আমরা ওটা ইয়াতে দেখতে পারবো, কি বলে হচ্ছে, তোমার হচ্ছে এই পর্দায়। এইটাই আর কি, এই জন্য এই জিনিসটার নাম বলা হচ্ছে অপবর্তন। প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র চিত্র অপবর্তন করবে আর কি। ঠিক আছে, ওটা গেল। তো এখন আমাদের এখানে জিনিসটা ম্যাথমেটিক্যালি যদি বলি, আমরা এখানে কিছু জিনিস ধরে নেব, বুঝছো? আসলে দাঁড়াও, তোমাদেরকে একটা আমি ছবি দেখাই, ওটা দেখলে হয়তো বুঝতে পারবা, একটু দাঁড়াও।
উম ছবিগুলো কই? আচ্ছা দাঁড়াও, এই যে এখানে যদি আমি একটু দেখাই, এই যে আমি যেটা এখানে আঁকছি না, এটা বাস্তবে দেখতে এরকম হয়। তারপর আরেকটা আছে, এটা। আর ভালো ছবি পাচ্ছি না আরকি। নাহলে দেখাইতাম। বাদ দাও তাহলে এটা। আরেকটা ছবি পাইলাম, সেরকম এটা দেখতে পারো, এটা। তো এইটা আর এটা প্রায় একই, বুঝছো? তো এইটা কি হয়, মানে এইখানে অনেকগুলো দাগ কাটা আছে এখানে। যদিও দেখা যাচ্ছে না, কারণ এটা অনেকগুলো দাগ কাটা থাকে আরকি। এরকম, এরকম করে এখানে দাগ কাটা আছে। সো এটার ভিতর দিয়ে যদি আলো পাস করাই, সো পর্দা যদি থাকে তাহলে ওখানে আমরা ডিফ্লেকশন হতে দেখবো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যদি এই ভিউটা দেখো তাহলে হয়তো আরো বুঝতে পারবা। এরকম করে আছে ধরো, এরকম করে মানে সাইড ভিউ দেখতেছো। সো এখানে যখন আলো আসবে, আলো আসলে এখানে প্রত্যেকটা ছিদ্র থেকে এখানে তুমি যেটা দেখবা অপবর্তন হইতে দেখবা আরকি, এটা পর্দা। সো এটা হচ্ছে ডিফ্লেকশন গ্রেটিং, এরকম হয়। এখন এখান থেকে আমরা কি করব? এখানে আমাদেরকে এর এনালাইসিস করতে হবে আরকি। আচ্ছা, পর্দায় দিয়ে আমি যদি এভাবে আলো ফেলি, তাহলে ওই যে একই জিনিস, যে প্রথম উজ্জ্বল, প্রথম নবম, এগুলো কোথায় তৈরি হবে, ওয়াই কত, থিটা কত, কৌণিক বেগ কত, হ্যান-ত্যান এগুলো বের করতে হবে, যেহেতু ডিফ্রাকশন হইতেছে আরকি। ঠিক আছে? এখন নামটা যদিও ডিফ্রাকশন গ্রেটিং, কিন্তু আমরা এটাকে মিলাবো হচ্ছে আমাদের পরিচিত যেটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সাথে। কিভাবে? দেখো, ধরো আমি এটাকে রেখে এটাকে আরেকবার নিয়ে আসলাম। এটাকে আরেকবার নিয়ে আসলাম আরকি। ঠিক আছে? আর তোমার বোঝার জন্য আমি এখানে আরেকটা ছবি আর্ট করি। এরকম করে রাখলাম পর্দাতে। তো এইটা হচ্ছে সাইড ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ওকে? তো আমরা এখানে যেটা ধরে নেব, আমরা লেটস সে আমরা ধরে নিচ্ছি এই যে চিরগুলো আছে, এইগুলোর যে প্রস্থটা সেটা হচ্ছে A, আর এই তার পাশে যে লাইনটা আছে, এইটার যে প্রস্থটা সেটা হচ্ছে B। বুঝতে পারতেছি? তাহলে এটা কি? চিরের প্রস্থ। আর B টা কি? এটা হচ্ছে রেখার প্রস্থ। এখানে যদি দেখি, এতটুকু হচ্ছে A, আর এতটুকু হচ্ছে B। এই যে রেখাটা, এটা হচ্ছে রেখার প্রস্থ হচ্ছে B, আর এই চিরের প্রস্থ হচ্ছে A। এটা আমরা ধরে নিলাম। এভাবে আমরা ধরতেছি। A এর পরিচয় আর B এর পরিচয় এভাবে আমাদেরকে ধরলাম আমরা। ঠিক আছে? এখন তুমি আমাকে বলো, ২ টি চিরের মধ্যবর্তী দূরত্ব তাহলে কত হবে? ২ টি চিরের মধ্যবর্তী দূরত্ব কত হবে? সেটা কি A প্লাস B হবে না? দেখো তো এটা কি বোঝা যাচ্ছে কিনা? এটা কিভাবে হলো? ধরো এখানে আমি একটা পয়েন্ট নিলাম। এই যে আমরা দূরত্বগুলো হিসাব করব মাঝখান থেকে। বা তুমি চিন্তা করো এখান থেকে এখানে। ঠিক আছে?
তো দেখো এইটা কি a প্লাস বি হয় কিনা দেখো। এই যে এটাকে যদি এখানে সরায় নিয়ে আসো তাহলে দেখো দুইটা চিরের মধ্যবর্তী দূরত্বটা a প্লাস বি। সো এটা কি বোঝা গেছে? দুটো চিরের মধ্যবর্তী দূরত্বটা হবে তাহলে a প্লাস বি, যেখানে এটা কি চিরের প্রস্থ আর বিটা কি রেখার প্রস্থ, বা এটাকে দাগও বলবো আমরা, ঠিক আছে, রেখা বা দাগ। এটা প্রথম কথা। এবং এইটাকে আমরা একটা নোটেশন দিয়ে প্রকাশ করবো এখন, সেটা হচ্ছে ডি। ডিটা হচ্ছে দুটো চিরের মধ্যবর্তী দূরত্ব। এটা তো একটা আছে এই পরিচয়, এটা আরেকটা পরিচয় থাকবে, সেটা হচ্ছে গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবক, এটাকে আমরা কি কি বলবো? গ্রেটিং ধ্রুবক। মানে আমরা যে গ্রেটিং করতেছি, গ্রেটিং করা মানে ওই ছিদ্র করাগুলা, ছিদ্র করাটাকে গ্রেটিং বলা হচ্ছে। সো এই গ্রেটিং ধ্রুবকটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার আমরা ইয়ার জন্য নিব, ক্যালাস বা পাত যেটাই বলো, এইটার জন্য নিব, এবং সেটা হবে ওই দুইটা চিরের মধ্যবর্তী দূরত্বের সমান, দ্যাট ইজ a প্লাস বি। ঠিক আছে, এটা আমরা জানলাম। এখন আমরা এখানে অ্যানালাইসিসটা এটাই করব যে আমরা এর নিচে আমরা দুইটা চির নিয়ে আপাতত কনসার্ন, জাস্ট দুইটা চির। অনেকগুলা চির আছে এখানে, অনেকগুলা স্লিট আছে, সেটা হোক, আমরা জাস্ট দুইটা স্লিট নিয়ে এখানে চিন্তা করব। ঠিক আছে, প্রথম কথা এটা। এখন দুইটা স্লিট নিয়ে যদি চিন্তা করি তাহলে ওটা কি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট হয়ে যাচ্ছে না? অর্থাৎ এখানে যদি একটা আলো আসে তাহলে এটা কিভাবে বিহেভিয়ারটা করবে পর্দায়? ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যা যা হয়েছে এখানে ঠিক তাই তাই হবে, তাই কি না বলো? ঠিক আছে না? তাই তাই হবে। এটা কি বুঝতে পারতেছি? আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা যদি দুইটা চিহ্ন নিয়ে কনসার্ন থাকি তাহলে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যা যা হয়েছে এখানে তাই তাই হবে। এখন তুমি বলো, আমরা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা যদি আরেকবার রিভিউ করি, এটা আমি শর্টকাটে ইয়া লিখি, ওয়াই ডি এস টি। ঠিক আছে, ওয়াই ডি এস তে আমরা কি কি পড়ছিলাম, যে চিরের যে প্রস্থটা, না, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা বা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা, সেখানে আমরা পড়ছিলাম এ। গুলাই ফেলিও না, জাস্ট আমরা ওইটাকে আরেকটু রিভিউ করতেছি। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলছিলাম এ, মনে থাকে যদি তোমাদের, মধ্যবর্তী দূরত্ব এ। সো সেই হিসাবে আমরা সূত্রগুলো লিখতেছিলাম। কি লিখতেছিলাম? যে উজ্জ্বলের জন্য, উজ্জ্বল যদি হয় তাহলে আমরা সূত্র লিখছিলাম এ সাইন থিটা ইজ ইকাল টু এন ল্যামডা। উজ্জ্বলের জন্য, যেখানে এন এর ভ্যালু কত থেকে স্টার্ট হতো, মনে আছে তো? এন এর ভ্যালু তুমি 0 থেকে স্টার্ট করলা, 0 1 2 3 এইভাবে। সো 1 বসালে প্রথম উজ্জ্বল পাবা, 0 বসালে কেন্দ্রীয় উজ্জ্বলটা পাবা, 2 বসালে দ্বিতীয় উজ্জ্বলটা পাবা, এরকম। ঠিক আছে। আর আমরা অবমের জন্য জিনিসটা কিভাবে বলছিলাম, যে অবমটা এটা হচ্ছে a sin theta is equal to 2n plus 1 lambda by 2, এটাই বোধহয় ছিল, যেখানে n এর ভ্যালুটা শুরু হইতো 0 থেকে 1 2 3 এভাবে জিনিসটা হইতো। অর্থাৎ 0 বসালে আহ, প্রথম অবম, 1 বসালে দ্বিতীয় অবম, এভাবে জিনিসটা ছিল। তো এটা আশা করি মনে আছে। তো এখন এইটার সাথে মিলাই আসলে আমরা এই যে অপবর্তন গেটিং এর জিনিসটা করব। তো অপবর্তন গেটিং এর আমরা শুধুমাত্র কনসার্ন কি দুইটা চির এর জন্য। তো ওই দুইটা চির নিয়ে আমাদেরকে জিনিসগুলো বলবে। তো তাই যদি হয় তাহলে আমরা যদি এটার সাথে ওইটা মিলাই, তো এই ক্ষেত্রে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত গ্রেটিং এ? আমরা গ্রেটিং বলি, গ্রেটিং এর চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ডি না? এটা তো পড়ে আসলাম, গ্রেটিং দুর্ভোগের সমান ডি। তো এটার সাথে যদি মিলাই, একদম তো সেম ঘটনায় ঘটতেছে, সেম জিনিস। ইয়াংস ডাবল স্লিটে যা যা হইতো এখানে ঠিক তাই তাই হবে, কারণ ডাবল স্লিট। তো তাই যদি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি? উজ্জ্বল, মানে আমি এখানে আরেকবার লিখবো না, আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কপি পেস্ট করা যায়। ঠিক আছে, তো এখানে উজ্জ্বল হবে, জাস্ট এখানে কি চেঞ্জ করতে হবে, এ এর ভ্যালুটা চেঞ্জ করা লাগবে, ব্যাস। বাকি যত কিছু আছে এভরিথিং ইজ আগের মতো। ডি সাইন থিটা হবে এখানে এন ল্যামডা, ডি সাইন থিটা হবে এখানে 2n প্লাস ল্যামডা বাই 2 অবমের জন্য। ঠিক আছে, যেখানে ডিটা কি, ডিটা হলো এ প্লাস বি। এ প্লাস বি তো আমরা ক্লিয়ার করছি, এ এ কি বি কি এটা ক্লিয়ার করা হয়েছে, হয়েছে কিনা বলো? তো এইটাই আমাদের, যদি এইটুকু জিনিস মাথায় ঢুকে যায় তাহলে অপবর্তন নিয়ে আর কোনো সমস্যা নাই। এইটুকু জিনিস যদি মাথায় ঢুকে যায়। এখন আবারও বলা হচ্ছে এখানে শুধুমাত্র দুইটা সিন নিয়ে আমরা কনসার্ন। ঠিক আছে, তুমি যদি দেখো বাস্তবে
বাস্তবে যদি দেখো মানে অপরপতন রেটিং এর যেই ইয়াটা মানে ওই যে কি বলে পর্দায় যেই জিনিসটা তুমি দেখতে পারবা সেটা হচ্ছে এরকম দেখতে পারবা। কিরকম দেখতে পারবা? ধরে নাও তুমি এই ২ টা স্লিপ নিয়ে কনসার্ন। তো এই ২ টা স্লিপ নিয়ে যদি কনসার্ন হও তাহলে ওখানে তুমি দেখবা কি? যেহেতু এখানে কি ব্যতিচার হইছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, তাহলে এখানে কেন্দ্রীয় একটা উজ্জ্বল পাবো, তাই না? তারপর এখানে এরকম করে আরেকটা এরকম মানে এই যে এটার উজ্জ্বলটা পাবা। এটা আমি কি আঁকতেছি? এটা হচ্ছে তীব্রতার গ্রাফ আরকি। ঠিক আছে? আ হয় না ভালো আরকি। তো ব্যাপারগুলো এরকম দেখবা। এরকম হবে আরকি চিত্রটা মানে গ্রাফটা। মানে এটা উজ্জ্বল, এটা অন্ধকার, উজ্জ্বল, অন্ধকার এরকম জিনিস হবে। এই দাঁড়াও দেখাই। আ কই গেল? আচ্ছা এইটা যেটা আমি দেখাইতে চাচ্ছি ওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। ব্যাপারটা আপাতত এইটা। তো আমরা যেটা বলব যখনই গ্রেডিং আসবে তখন তুমি তোমার মাথায় সূত্রগুলো ঘুরতে হবে। এই ডান পাশে যে সূত্রগুলো লিখছি এগুলা। ঠিক আছে? তুমি এভাবে কাজ করবে। সো আরেকটা জিনিস যে যখনই গ্রেডিং নিয়ে প্রশ্ন আসবে, গ্রেডিং নিয়ে প্রশ্ন আসলেই তোমাকে সবচেয়ে বেশি ওরা যেটা আস্ক করবে সেটা হচ্ছে এই উজ্জ্বলের জন্য। অবমের জন্য অত একটা আস্ক করবে না প্রশ্ন। সব উজ্জ্বল। সো তুমি যখনই গ্রেডিং নিয়ে অঙ্ক করবে না বেশিরভাগ দেখবা তুমি এই সূত্রটাকেই বারবার ডি sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। এটা ইউজ করতেছো বারবার। আর হচ্ছে আরেকটা জিনিস এখানে থিটা বা কৌণিক বেগ এগুলা আসতে পারে। তো তোমাকে যদি প্রশ্ন করে গ্রেটিং এর ১ম অবম বা গ্রেটিং এর ১ম উজ্জ্বল তো তোমাকে ধরে নিতে হবে যে এই জিনিসটার কথা বলতেছে এবং এই জিনিসটার কথা বলতেছে। ঠিক আছে? আমরা তো এখানে দেখছি অনেকগুলা এখানে স্লিট আছে। সো অত কমপ্লেক্সলি চিন্তা করার দরকার নেই। আমরা চিন্তাটাকে ছোট করে নিয়ে আসি। আমরা জাস্ট এটাই আপাতত রেটিং বলতে এটাই বুঝবো। ঠিক আছে? ওকে, এটা গেল। এখন হচ্ছে এই ডি নিয়ে আরেকটু আমাদেরকে পড়াশোনা করতে হবে। এই ডি নিয়ে একটু অঙ্কগুলা আসে যেহেতু এই ডি নিয়ে আরেকটু বেশি পড়াশোনা করা লাগবে। তো ডি ছিল কি? a প্লাস b এর সমান। ঠিক আছে? তো ওখানে কি হয়? ওখানে দেখো, আমি যদি তোমাকে দেখাই, আমরা আসলে কি করি বলো দি? একটা কাঁচ বা কেলাস নিই। ঠিক আছে? নেয়ার পর আমরা একটা কাজ করি। আ এটাকে আমি একটু অন্য রং দিই তাইলে বুঝতে পারবে। এখন কি কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে তো? নাকি অসুবিধা হচ্ছে? মাঝে সাঝে কাট হয়ে যাচ্ছিল। আচ্ছা আমি দেখো এখানে যেটা আমরা করি হুম, বুঝাই একটু। অত ঢং করে লাভ নেই। যেটা করি দেখো, এটা একটা সম্পূর্ণ কাঁচ। কাঁচের মতো চিন্তা করো। তাহলে এখানে আলো গেলে এখানে আলো পাস হবে। গ্রেটিং এখানে কিছু করি নাই। তো আমরা এখানে যদি স্ক্র্যাচ করা শুরু করি, এই যে এখানে একটা স্ক্র্যাচ করলাম, এখানে একটা স্ক্র্যাচ করলাম, এখানে স্ক্র্যাচ করলাম, এখানে স্ক্র্যাচ করলাম, করলাম এই যে স্ক্র্যাচ বা দাগ দিচ্ছি আরকি, লাইন দিচ্ছি, হ্যাঁ? এরকম যদি করা শুরু করি ধরো, তাহলে এখানে কিন্তু আমরা গ্রেডিং এর কাজটা করে ফেললাম। কিভাবে গ্রেডিং করলাম? এই যে ওই A এর সাথে যদি আমরা রিলেট করি, এইটা হচ্ছে আমাদের সেই A যেটা ওই ওপেন যে এ ইয়াটা। এটা হচ্ছে সেই A আরে কি রে? অন্য কালি ইউজ করতে হবে। এটা হচ্ছে A আর এই যে দাগটা এইটার লেনটা হচ্ছে B বুঝছো? সো এই ২ টার তাহলে ২ টা ইয়ার মধ্যবর্তী দূরত্ব কত? ধরো এইখান থেকে এখানে ২ টা ছেদের মধ্যবর্তী দূরত্ব তাহলে কত হবে এখানে? A প্লাস। এখন ধরো এই পুরা জিনিসটার লেংথ হচ্ছে 1 সেন্টিমিটার লেটস সে ধরো বা ১ একক। এখন সেন্টিমিটারেও থাকতে পারে, মিটারেও থাকতে পারে। আমরা এটাকে ধরলাম 1 একক। 1 একক তো। ঠিক আছে? ১ এককই ধরি। তাহলে ১ একক যদি হয় তাহলে আ ১ এককে
আচ্ছা, আরেকটা জিনিস, এটাকে তুমি কিভাবে রিলেট করবা? উম দেখো কিভাবে বুঝাবো, সেটা হচ্ছে এক চির হতে আরেক চিরের যে দূরত্বটা, সেই দূরত্বে মানে এ প্লাস বি ডিস্টেন্সে, মানে ডি ডিস্টেন্সে কয়টা দাগ আছে বলো তো? বলতে পারবা? ডি ডিস্টেন্সে, ডি দৈর্ঘ্যে দাগের সংখ্যা কত? হুম? কত? একবার ভালো করে দেখো, ডি হচ্ছে তোমার এ প্লাস বি হচ্ছে ডি। ডি দৈর্ঘ্যে দাগ কয়টা আছে? হ্যাঁ, একটা। একটা না, এখান থেকে চিন্তা করো ডি দৈর্ঘ্যে দাগ কয়টা আছে, দেখা যায়। একটা না? ধরতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, বলো। তুমি কি আমার স্ক্রিনে লেখাটা দেখতে পাচ্ছ না? ডি দৈর্ঘ্যে কয়টা দাগ আছে আমি লিখে দিয়েছি তো। ডি দৈর্ঘ্য, ডি ডিস্টেন্সে কতগুলো দাগ আছে? একটা দাগ আছে কিনা দেখো তো। এই যে এখান থেকে দাগ, এটা ডি, এটা ডি কিনা বলো। দাগ কয়টা আছে? একটা না? জলদি বলো। হ্যাঁ, ঠিক আছে। বুঝছো কিনা বুঝে বলতেছো না না বুঝে বলতেছো? হ্যাঁ, ঠিক আছে। So, একক দৈর্ঘ্যে দাগ কয়টা আছে? 1/d, তাই কি না? 1/d। সো একক দৈর্ঘ্য বলতে এই যে পুরা যে গ্রেটিংটা নিছি না, পার্টটা, সেটার লেন্থটা হচ্ছে 1 একক। এখন এটা 1 সেন্টিমিটার হতে পারে, এটা হচ্ছে 1 মিলিমিটার হতে পারে, হোয়াটএভার। তো একক দৈর্ঘ্যে যে দাগ সংখ্যা, সেটাকে আমরা এন বলবো, এন। কি বলবো? এন। একক দৈর্ঘ্যে কতগুলো দাগ আছে? তার মানে এইটা আমি যেভাবে আঁকছি সেই হিসাবে এখানে একক দৈর্ঘ্যে কয়টা দাগ আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা। তার মানে এই n এর ভ্যালু আমার এই চিত্র অনুযায়ী 14টা। বুঝতে পারছি? সো তাহলে আমরা n এর সাথে আমরা d এর রিলেট করতে যাচ্ছি। সো n ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1/d লেখা যায় কিনা বলো তো? কি কি বলো? ঠিক আছে কিনা বলো তো? ঠিক আছে। এখন সেম জিনিসটা আমরা একটু অন্য আঙ্গিকে অন্যভাবে দেখবো। কারণ অন্যভাবেও আসতে পারে। দাগ দিয়েও আসতে পারে, আরেকটা কথা দিয়ে আসতে পারে। এজন্য আমি দুটাই দেখাবো। সেটা হচ্ছে আমি ধরো এখানে দেখাচ্ছি। আহ তো এটাকে উপরে উঠে নিয়ে দাও। কালিটা চেঞ্জ করবো। হ্যাঁ, দেখো দেখো আমরা আরেকটা জিনিস করতে পারি। ডি দৈর্ঘ্যে চির আছে কয়টা এটা দেখি। ডি দৈর্ঘ্যে চির আছে কয়টা? চির আছে কয়টা? তো এখন আমরা জিনিসটা এইভাবে দেখতে পারি যে যতটুকু তো ডি নাকি, এই যে এইটা এতটুকু ডি। সো ডি দৈর্ঘ্যে চির আছে কয়টা? একটা। সো একক দৈর্ঘ্যে চির হবে 1/n, 1/d, 1/d। সো একক দৈর্ঘ্যে চির সংখ্যা যদি n ধরি, তাহলে n is equal to 1/d। সো এটা তোমাকে দাগ দিয়েও আসতে পারে, চির দিয়েও আসতে পারে। যাই বলুক, সম্পর্কটা এটাই, n is equal to 1/d, b is equal to a plus b। চিরের প্রস্থ যোগ রেখার প্রস্থ, দাগের প্রস্থ। ঠিক আছে? বুঝছি? এইভাবে জিনিসটা আজ মাথায় ঢুকে নাও। n হচ্ছে একক দৈর্ঘ্যের চির সংখ্যা, or একক দৈর্ঘ্যের দাগ সংখ্যা n। So n is equal to 1/d।
ঠিক আছে? ডি কি? বুঝা গেছে বোধহয়। এটা গেল। এখন এখন আমরা এই সূত্র আমাদের গ্রেটিং এর মূলত যদি সূত্র মানে বলে যে গ্রেটিং এর সূত্র কোনটা, গ্রেটিং এর সূত্র হচ্ছে এইটা ফেমাস সূত্র। সে গ্রেটিং বলছে মানে তোমাকে মাথায় আনতে হবে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। স্পেসিফিক ভাবে বললে এটা উজ্জ্বলের জন্য, তাই না? তবে গ্রেটিং বললে এই সূত্রটা ছাড়া অন্য কোনো সূত্র নাই। আমরা গ্রেটিং এ অবমের জন্য কনসার্নই করি না। গ্রেটিং অলওয়েজ কাজ করছে উজ্জ্বলটার জন্য, কারণ ওটা নিয়ে আমরা কাজ করি তো। সো ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। তাই যদি হয় আমরা এখানে ডি এর জায়গায় ওটা রিপ্লেস করবো, ডি এর জায়গায় আমরা 1/n দিয়ে দিব। এন এর পরিচয় আশা করি এখন জানা আছে। এন এর পরিচয় কি? যে দৈর্ঘ্যে একক দৈর্ঘ্যে চির সংখ্যা অর দাগ সংখ্যা, এটা আমি বলে দিছি এন ল্যামডা। তো এখান থেকে আমি যদি সাইন থিটাটা বের করতে চাই, সাইন থিটা এটা কত হবে? এন ইন্টু মানে এটা আর কি এন এন ল্যামডা, এটা না? সো এটাও একটা সূত্র, বুঝছো? তুমি এমসিকিউ তে বহুত কাজে লিখবে। তোমার জাস্ট বলবে যে কৌণিক বেগ বের করো প্রথম উজ্জ্বলের জন্য গ্রেটিং এর ক্ষেত্রে, দ্বিতীয় উজ্জ্বলের জন্য গ্রেটিং এর ক্ষেত্রে। তোমার কি দিবে? বলবে যে একক দৈর্ঘ্যের চির সংখ্যা দিয়ে দিবে, দ্যাট ইজ এন এর ভ্যালুটা দিয়ে দিবে। তারপর স্মল এন বলে দিবে, ওই যে প্রথম উজ্জ্বল দ্বিতীয় উজ্জ্বল সেখানে এন এর ভ্যালুটাই বসাবা আর ল্যামডাটা বলে দিবে। তো এখান থেকে তুমি বের করতে পারবে। আবার এখান থেকে আরেকটা জিনিস নিয়ে আসা যায়, সেটা হচ্ছে এই যে ল্যামডা। ল্যামডা ইকুয়াল টু এখান থেকে কি লেখা যায় বলো দি? ল্যামডা ইকুয়াল টু লেখা যায় সাইন থিটা ইজ ইকুয়াল টু এন এন। এটা তুমি মনে রাখতে পারো, এটা তুমি মনে রাখতে পারো। সো তুমি মনে রাখবা যে গ্রেটিং এর ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কৌণিক বেগ, এটা বারবার আসে। আর আরেকটা আছে তরঙ্গ দৈর্ঘ্য বের করো, বা হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য বের করো। এই দুইটা প্রশ্ন দেখবা বারবার আসবে গ্রেটিং এর ক্ষেত্রে, তরঙ্গ দৈর্ঘ্য বের করা আর হচ্ছে এই কৌণিক বেগ বের করা। সো তোমার এন দিয়েও যাতে সূত্রটা মাথায় থাকে সাইন থিটা ইকুয়াল টু এন এন ল্যামডা, ডি দিয়েও যাতে সূত্রটা মাথায় থাকে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, এই দুইটা যাতে তোমার মাথায় থাকে। ঠিক আছে? এইটা আর কি বলার ছিল। তাহলে আমরা আরেকটাও লিখে দিই তাহলে এখানে, সেটা কোনটা? এইটা অথবা আরেকটা কি আসতে পারে এইভাবে, কিভাবে থাকতে পারে? অর এ প্লাস বি সাইন থিটা আনলাম। তো প্রশ্ন থেকে খুঁজে বের করতে হবে কোথায় কি আছে এবং কোথায় কোনটা সূত্র আমি বসাবো। ঠিক আছে? এটা গেল। মোটামুটি আমরা পড়ে ফেলছি যা পড়ার রেটিং নিয়ে। তো আমরা এখন হয়তো বোধহয় অঙ্ক করতে পারবো। ঠিক আছে, আমরা তাহলে অঙ্ক করা শুরু করি। তাহলে এন এর পরিচয় বলে দেওয়া হয়েছে একক দৈর্ঘ্যে চির সংখ্যা। ওকে, আর একক দৈর্ঘ্যের চির সংখ্যার সাথে ডি এর সম্পর্কটা হচ্ছে n ইকুয়াল টু 1/d, সেটা বলে দেওয়া হয়েছে। সো আমরা তাহলে অঙ্ক করতে পারি। সো এখানে ওই যে ওই জিনিসগুলো যেগুলো আমরা করলাম না, সেগুলো আর কি তোমার বইয়ে লেখা ছিল, সেগুলো আমরা করে ফেলছি, সবকিছু করা আছে। গ্রেডিং ধ্রুবক আমরা বের করে ফেলছি, সেটা ডি, তাই না? সবই বের করা আছে, তো এটা পড়ে নিবা, স্লাইডে থাকলো। তারপর এটাও আমরা একটু জানা উচিত যে গ্রেডিং কেন ব্যবহার করা হয়। তো দেখো, গ্রেডিং এর ব্যবহারের একটা কারণই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বের করা। অর্থাৎ আমরা কোন একটা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে যাচ্ছি, কোন একটা আলো তোমার কাছে আছে, তুমি জানো না কত তরঙ্গের দৈর্ঘ্য এটা, সেটা বের করতে তুমি এটা বের করতে মানে ইউজ করতে পারো। তারপর দুইটা কি লেখা আছে, একই তরঙ্গ দৈর্ঘ্যের দুটি বর্ণালী রেখা পৃথক করা যায়। তারপর কি, তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে অপবর্তন কোণের পরিবর্তনের হার নির্ণয় করা যায়। যাই হোক, এগুলো মুখস্থ রাখে দিও। এই মানে তুমি যদি মেডিকেলে পরীক্ষা দাও তাহলে এগুলো আসবে, এই এই দেশি জিনিসগুলো আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অঙ্ক করি একটা, অপবর্তন নিয়ে অঙ্ক করি। একটি গ্রেটিং এর প্রতি একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা হচ্ছে এত, গ্রেটিং দৈর্ঘ্য কত? তাহলে দেখো, প্রতি একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা দ্যাট ইজ এন, এন হচ্ছে 7,000। ঠিক আছে, এবং এটার এককটা দিছে পার সেন্টিমিটার। তার মানে কি, আমরা জানি এন হচ্ছে একক দৈর্ঘ্যের চিরের সংখ্যা। সো পার সেন্টিমিটার বলছে, তার মানে 1 সেন্টিমিটারে এই জিনিসটা, 1 সেন্টিমিটারে 7,000 আছে। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে গ্রেটিং ধ্রুবকটা বের করতে চাই, দ্যাট ইজ ডি, তো আমরা জানি এন এর সাথে ডি এর সম্পর্কটা কি, এন ইজ ইকুয়াল টু 1/d। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত আসছে, 1/n। তা এখন এটা উত্তরটা কিসে আসবে বলো দি? সেন্টিমিটারে, কারণ তোমার এই যে 7,000টা এটা সেন্টিমিটারে দেওয়া আছে, যে 1 সেন্টিমিটারে যদি 7,000 দাগ থাকে তাহলে ডিটা কত। সো 1/n করে দিলে অ্যান্সারটা চলে আসবে, এত সেন্টিমিটার। ঠিক আছে, এটা অ্যান্সার, যেটা ছোট একটা অ্যান্সার আসবে।
আরেকটা জিনিস দেখো, তুমি একটা জিনিস খেয়াল করছো যে এটা 1 সেন্টিমিটারে 7,000টা দাগ দেওয়া আছে, মানে এরকম করে করে 7,000টা দাগ দেওয়া আছে, এই যে এরকম করে করে। যেটা আসলে খুব কঠিন একটা কাজ, অনেক সূক্ষ্ম। তাইলে 1 সেন্টিমিটারে যদি 7,000টা দাগ চিন্তা করো, 1 সেন্টিমিটার কতটুকু, সেটার ভিতরে আর 7,000টা দাগ। তো এটা এত ক্ষুদ্র হয়। তো এইগুলা গ্রেটিং বানানোর জন্য মেশিন আছে যারা আসলে এই দাগটা কাটে। ঠিক আছে, তারপরে যদি অঙ্কটা করি, একটি গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 6,000টি দাগ আছে, এন এর ভ্যালু দেওয়া আছে। কোনো একটি একরঙা আলো গ্রেটিং তলে লম্বভাবে আপতিত হইল। ঠিক আছে, দ্বিতীয় ক্রমের রেখার অপবর্তন কোণ 45 ডিগ্রি হয়। আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, কোন একটি একরঙা আলো, আচ্ছা হ্যাঁ, সহজ তো অঙ্কটা। আমাদের ল্যামডা, ওই যে বললাম না ল্যামডা ট্যামডা আসবে। তো ল্যামডা আসবে, ল্যামডা চলে আসলো। আমরা কি করবো, ল্যামডা সূত্রটা বসাই দাও। ল্যামডা সূত্রটা হচ্ছে সাইন থিটা বাই এন এন। ওই যে একটু আগে তোমাকে দেখাইলাম। সো থিটা থিটা কি দেওয়া আছে, হ্যাঁ থিটা দেওয়া আছে। সাইন হচ্ছে 45 ডিগ্রি, এন এর ভ্যালু হচ্ছে তোমার কত, 6,000। 6,000 আর এই এন কত, দ্বিতীয় ক্রমের কি বলছে, দ্বিতীয় ক্রমের অপবর্তন কোণ তোমাকে ধরে নিতে হবে, এটা এখানে 2 বসাইতে হবে। বললাম না, অনেক সময় বলেও দিবে না। তোমাকে ধরে নিতে হবে যে গ্রেটিং এর ক্ষেত্রে সূত্র আমার একটা, ডি ডি ইজ ইকুয়াল টু ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। সো এটা বল, এখন আমাকে ওটা বুঝছি, এখন আমাকে বলো এটার ইউনিটটা কি হবে, তরঙ্গ দৈর্ঘ্যটার ইউনিটটা কিসে আসবে, বলো। কিসে আসবে ইউনিটটা, বলো। তোমরা আসো, ইউনিটটা কিসে আসবে? কোনো তোমায় বলছো কিন্তু তোমার আওয়াজ মিটারে আসবে। ওয়াও, আচ্ছা ঠিক আছে, পালসো একটা তাইলে হলো। রাইসার কিসে আসবে? এটা আসবে সেন্টিমিটারে, কারণ তোমার গেটিং এন এর ভ্যালুটা দেওয়া আছে না প্রতি সেন্টিমিটারে। সো এটা সেন্টিমিটারে আসবে না। আমি যদি ডি বের করতাম, ডি ইজ কি হতো, 1/n। তো এটা সেন্টিমিটারে আসছে তো। তো আমি তখন ডি এর সূত্রটা দিয়ে যদি এই অঙ্কটা করতাম, তাহলে ল্যামডা ইজ কত আসতো, ডি সাইন থিটা বাই এন, এটা আসতো। সো এখানে ডিটা কিসে আসছিল বলো দি, সেন্টিমিটার। সো এখানে তোমার এটাও সেন্টিমিটারে আসবে। তো এখন আমি এটা ডবল কাজ, এই জন্য এটা করলাম না ডি দিয়ে, আমি ডিরেক্ট এন দিয়ে করলাম। তো এখন তোমাকে বুঝে নেওয়া লাগবে না, যেহেতু এন এর ভ্যালু প্রতি সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্যটা সেন্টিমিটারে আসবে। এখন নর্মালি আমরা তরঙ্গ দৈর্ঘ্যটাকে সেন্টিমিটারে না, আমরা সবসময় তরঙ্গ দৈর্ঘ্যটাকে ন্যানোমিটারে বা অ্যাংস্ট্রমে নিয়ে আসার চেষ্টা করবো। তো এখন ন্যানোমিটার থেকে অ্যাংস্ট্রম তোমরা কি আনতে পারো কি না, এটা আমি একটু জানতে চাচ্ছি। আমাকে বলো, 1 মিটার সমান কত অ্যাংস্ট্রম? বা আসলে এইভাবে বলি, 1 অ্যাংস্ট্রম সমান, এটা নাকি, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। আর এক, কি আছে এটা, এই তো এগুলাই। 1 ন্যানোমিটার সমান কত মিটার? এটুকু কাজ কিন্তু করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, এটুকু কাজ কিন্তু করা লাগবে। এখানে সেন্টিমিটারে আছে, তার মানে কি হবে, চেঞ্জ হবে না। সেন্টিমিটার যেহেতু আছে, চেঞ্জ হবে। কত দিয়ে গুণ করবো তাহলে? যাই হোক, এটা তো, ধরো আমি সেন্টিমিটারের সাথে ন্যানোমিটারের সম্পর্ক আনতে যাচ্ছি, কি সম্পর্ক হবে? 1 সেন্টিমিটার সমান কত ন্যানোমিটার? -7। হ্যাঁ, ঠিক আছে। এই আমি কি ভুল লিখলাম? আমি তো ভুল লিখলাম। হ্যাঁ, এইটা হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা,
তো এখন তুমি যদি দেখো এটার অ্যান্সারটা তোমার না 589.26 ন্যানোমিটার আসবে এটাই। তোমার দেখবা যে বেশিরভাগ অ্যান্সার গুলো না এইটার সাথে আসতেছে 589.25 ন্যানোমিটার এরকম করে। কারণ আমরা যখন ফার্স্ট ইয়ার না, হ্যাঁ ফার্স্ট ইয়ার পড়তাম, তখন আমাদের ফিজিক্স নামে একটা কোর্স ছিল, সেখানে ডিফ্রাকশন পড়াইতো। তো সেই ডিফ্রাকশনে আমরা সোডিয়াম আলো যেটা আছে, সোডিয়াম আলো তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হতো। সেটা আমরা এক্সপেরিমেন্ট করছিলাম, মানে তোমাদেরকে যা পড়ালাম এটা আমাদের এক্সপেরিমেন্ট করতে দিছিল। যে একটা অন্ধকার রুমে নিয়ে যাওয়া হয়, তারপর সোডিয়াম লাইট দেওয়া হয়। সো তখন ওখানে ওই গ্রেটিং, ডিফ্রাকশন গ্রেটিং তোমরা করবা যদি সায়েন্স এবং কোথাও এরকম সাবজেক্টে পড়ো, ফিজিক্সে এই এক্সপেরিমেন্টটা করা। তো এখন হচ্ছে ওখানে আমরা সোডিয়াম আলো নিয়ে কাজ করি। তো এই সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা ওই 589 বা 590 হয়। তো দেখবা তোমার অ্যান্সার গুলো এরকম 590, 589 হয়। তো এটাও তুমি, তোমার অ্যান্সার ঠিক আছে কিনা এটা, যদিও এটা খুবই একটা ভেগ একটা জিনিস, যে এটাই যে আসবে এটা কোনো কারণ নাই, কিন্তু বেশিরভাগ অঙ্ক এইভাবে সাজানো হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে এটা অঙ্ক করি। একটি গ্রেটিং এ 3 সেন্টিমিটার জায়গায় 15টি দাগ আছে। 3 সেন্টিমিটার এত দাগ আছে। যদি ওই গ্রেটিং এর উপর এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমি ফেলি, তাহলে সর্বাধিক কত ক্রমের অপবর্তন আমি দেখতে পারবো। ঠিক আছে? সো এন এসে এন, গ্রেটিং এর ক্ষেত্রে এনটা। তো বলছে কিন্তু অপবর্তন, এটা দিয়ে আবার কনফিউজ হয়ে যাবে না, সূত্র তোমার ওইটাই কিন্তু। রেটিং বলছে মানে সূত্র ওইটাই। সো এটা কিভাবে করবো, আগে এন এর ভ্যালুটা বের করে নাও। এন এর ভ্যালু এখানে বুঝতে পারতেছো 5000 হবে। তো এন আমরা জানি না, একক দৈর্ঘ্যে যেই দাগ সংখ্যা। তো এখানে তো 1500টা বলছে 3 সেন্টিমিটারে, 1500 না 15,000। সো 1 সেন্টিমিটারের উপর 5000, এতটা দাগ পার সেন্টিমিটার। তো এখন সূত্র ফেলো। আমরা কি সূত্র জানি? আমরা জানি এটা, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এন এন ল্যামডা। তো এখন আমরা যাচ্ছি সর্বোচ্চ কত ক্রমে। সর্বোচ্চ আমরা জানি না, সর্বোচ্চ হলে থিটার মান কত হইতে হবে? 90 ডিগ্রি। সর্বোচ্চটা পাইতে হলে, মানে সবার শেষেরটা আর কি, সর্বোচ্চ পেতে হলে, সর্বোচ্চ অপবর্তন পেতে হলে, রেটিং এ আর কি। থিটা 90 ডিগ্রি হতে হবে, এটা আমরা জানা আছে। তো এখানে থিটার মান বসাই দাও, সাইন থিটা, থিটা হচ্ছে 90 ডিগ্রি। এন এর ভ্যালু এখানে কত হবে? ওই যে 5000। আর এখানে এন এর ভ্যালু কত? আচ্ছা, এখানে আবার একটা জিনিস খেয়াল রাখি বাবা, তোমাকে এককগুলো ম্যাচ করা লাগবে। ধরো আমি যদি, ধরো তোমাদেরকে একটু বলি, আমি যদি এন এর ভ্যালু এখানে 5000 বসাই, এখানে এন এর ভ্যালু এই ছোট স্মল এনটাই বের করতে হবে। স্মল এনটাই বের করতে হবে, সর্বোচ্চ কত ক্রম যেতে বলছে। তুমি আমাকে বলো যে এই ল্যামডাটা আমরা কোন এককে বসাবো? এখানে তো ল্যামডা বসবে, কোন এককে বসাবো? বা ল্যামডা তো দেয়া আছে দেখছো? হ্যাঁ সেন্টিমিটারে, তার মানে অ্যাংস্ট্রম থেকে তোমাদের কি করতে হবে? সেন্টিমিটারে যাইতে হবে। তো 6000 অ্যাংস্ট্রম, তার সাথে কত গুণ করবা? আমরা জানি কি, 1 অ্যাংস্ট্রম সমান 10 ইনভার্স 10 মিটার। তাহলে 10⁻⁸ সেন্টিমিটার। তো 10⁸ দিয়ে গুণ করবা না? হ্যাঁ, এইটা খালি একটু করতে পারতে হবে, তাইলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা তোমার অ্যানটা বের হয়ে যাবে, নাহলে অ্যান এর ভ্যালু কিন্তু উল্টা পাল্টা আসে। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা বলো? কিরে, আচ্ছা তোমার কি প্রবলেম হইতেছে শুনতে? আচ্ছা, তো লিফট নিছিল, তুমি কি এই ম্যাথটা বুঝছো নাকি বুঝাইতে পারো একবার? বুঝছো? আচ্ছা, এই যে এই জিনিসটা খেয়াল রাখিও, এন এর তুমি কোন এককে বসাচ্ছ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি এটা করি, এটা জাস্ট পড়ো, পড়ে আমাকে বলবা যে পারবা কিনা। এত সেন্টিমিটার বেধের একক ছিদ্রের উপর সমকোণে এত, আচ্ছা এটা তো হচ্ছে ইয়া,
ইয়াংস, এটা আমি অঙ্কটা নিছি হচ্ছে অবম থেকে, অপবর্তন থেকে। অপবর্তনের অঙ্ক এটা, ঠিক আছে? একক ছিদ্র বলছে, এটা অপবর্তনের অঙ্ক। ঠিক আছে, এটা তুমি দেখে নিও, এটা তোমার বইয়ের অঙ্ক, হ্যাঁ? অপবর্তনের অঙ্ক, যেটা আমরা গতদিনে করছি। হ্যাঁ, এই অঙ্কটা, এটা হচ্ছে অপবর্তনের অঙ্কই, যতদূর আমি জানি। হ্যাঁ, অপবর্তনের অঙ্কই, কিন্তু এটা আমি দেখলাম একটু জিনিসটা একটু আলাদা আছে। এটা হচ্ছে, দেখো দি পড়ো, 0.4 মিলিমিটার বেধের একটি ছিদ্রকে এত তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করলে যে অপবর্তন নকশা উৎপন্ন করে, হ্যাঁ, 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের লেন্সের সাহায্যে সেটা দেখা যায়। মানে ওই যে আমরা দেখছিলাম না, অপবর্তনের ক্ষেত্রে আমরা মাঝে একটা লেন্স লাগাই ফ্রনহপারে, সো সেই লেন্সটাতে 30 সেন্টিমিটার ফোকাসের লেন্স। অক্ষ হতে প্রথম অবম এবং পরবর্তী উজ্জ্বল পট্টির দূরত্ব কত? প্রথম অবম এবং পরবর্তী উজ্জ্বল পট্টির দূরত্ব কত? এই অঙ্কটা কিভাবে করবো? কি কি দেওয়া আছে আমি একটু লিখে নিই। এ এর মান দেওয়া আছে 0.4 মিলিমিটার। তারপর তোমার হচ্ছে ল্যামডাটা দেওয়া আছে, ল্যামডা হচ্ছে 589 ন্যানোমিটার। তারপর হচ্ছে আর কিছু দেওয়া আছে? আর কিছু নেই, ফোকাস লাইনটা দেওয়া আছে, দ্যাট ইজ 30 সেন্টিমিটার দেওয়া আছে। তো এগুলো কিন্তু সব এককেই বসাইতে হবে, মিটারে বসাবো, এসআই এককে বসাইতে হবে। যাই হোক, সো এটা দেওয়া আছে, এগুলো ইনফরমেশন দেওয়া আছে। আমাদেরকে বলছে যে প্রথম অবম এবং পরবর্তী উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব কত। সো আমরা ধরতেছি প্রথম অবমের যে দূরত্বটা, মানে কেন্দ্রীয় উজ্জ্বল হতে বলছে, যে অক্ষ হতে বা কেন্দ্রীয় উজ্জ্বল হতে আর কি, এটাই অক্ষ বলতে ওই কেন্দ্রীয় উজ্জ্বলের কথা বলছে, মানে এই লাইনটা আর কি, রেফারেন্স লাইনটা এটা। বা আমি যদি একটু আঁকে দেখাই, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো ধরো এটা প্রথম উজ্জ্বল, না প্রথম অবম, আর এটা হচ্ছে পরবর্তী উজ্জ্বল। মানে তাহলে প্রথম উজ্জ্বল, প্রথম প্রথম অবমের পরে তো প্রথম উজ্জ্বলটা ছিল, মনে আছে কিনা তোমাদের ইয়ার ক্ষেত্রে? ইয়া যে কি বলে, অপবর্তন, এক ওয়ান সিঙ্গেল স্লিট ডিফ্লেকশনে যেটা আমরা দেখছিলাম, এটা চাইছে আর কি, এই এতটুকু চাইছে। সো এতটুকু ধরো y1, বা y ধরলাম, আর এতটুকু ধরো y, এটা y1 ধরো, এটাকে y2 ধরি। সো y1 ও y2 মাইনাস y1 করলে হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের উত্তর। এটা কিভাবে করবো? সো এটা করার ইয়াটা হলো, আমি যদি এখান থেকে একটু কোণ আঁকি, এই যে এইটার কৌণিক বেগ এটা, এটার কৌণিক বেগ হচ্ছে এটা, ঠিক আছে? তো θ1 ধরো, এটা হচ্ছে θ1, আর এটা হচ্ছে θ2, ঠিক আছে? সো আমরা যদি সূত্রটা খাটাই, a sin θ1, মানে এই অবমের জন্য, সেটা ক্ষেত্রে n ল্যামডা না, n ল্যামডা। তো sin θ1 ইকুয়াল টু কত আসবে আমাদের? ল্যামডা বাই a। তো θ1 ইজ ইকুয়াল টু কত আসবে, বা sin θ1 ইকুয়াল টু আসবে ল্যামডা বাই a। এটা আমরা দেখলাম। আবার আরেকটা জিনিস এখন লিখবো, এটা হচ্ছে আমরা যদি জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা করি, বা এটা কি তোমাদের আমাদের 9 কি ছিল কিনা, আমরা sin θ1 ইকুয়াল টু এই যে ডিস্টেন্সটা, এই যে y1 ডিভাইডেড বাই এর ফোকাস লেন্থ, এটাও লিখতে পারি, এই ফোকাসটার ফোকাস লেন্থ, এটাও লেখা যায়। তো আমাদের দরকার y1, তো আমরা এইটা সমীকরণ, এক নম্বর সমীকরণ, তাহলে আমি এখানে এক্সট্রা যে কাজটা করলাম, যেটা হয়তো তোমাদেরকে পড়ানো হয়নি, সেটা হচ্ছে এই জিনিসটা করলাম, এটা আর এইটা কাজ করা হয়েছে এক্সট্রা, যে সাইন থিটা ওয়ানটাকে আমরা লিখতে পারি y1 ডিভাইডেড বাই ফোকাস লেন্থ। তো তাই যদি হয়, তো এখন তাহলে এখান থেকে আমরা ল্যামডা বাই এ ইজ ইকুয়াল টু y1 বাই এফ লিখতে পারি। সো এখানে দেখো ল্যামডা এফ সবই জানা আছে, y1 এর ভ্যালুটা কিন্তু বের হয়ে যাবে। সেম জিনিস আমরা করব এর ক্ষেত্রে, উজ্জ্বলের ক্ষেত্রে। প্রথম উজ্জ্বলের ক্ষেত্রে জিনিসটা তাহলে কি হবে, a sin থিটা 2 ইজ ইকুয়াল টু 2n প্লাস 1
λ/2। n এর ভ্যালু এখানে কত বসাবো? 1 ই বসাবো। সো আমরা এটা দেখছি। প্রথম উজ্জ্বল পাইতে গেলে n এর ভ্যালু এখানে 1 বসাইতে হয়। সো এখান থেকে sin θ2 কত হবে বলো তো? এখানে যদি 1 বসাও তাহলে এটা আসবে 3λ/2। 3λ/2 এখানে আসবে একটা a। এটা নিচে আসবে। আবার আবার কি লেখা যায়? আবার লেখা যায় sin θ2, এটা হচ্ছে এই y2 ডিভাইডেড বাই ফোকাস লেংথ। তো এখান থেকে y2/f আর হচ্ছে 3λ/2 এইটাকে যদি সমান লিখি এখান থেকে আর এখান থেকে, এটা ধরো 3, এটা ধরো 4। সো আমরা এখান থেকে কি পাবো? y2 পাবো। সো এখান থেকে y2 পাইছি, এখান থেকে y1 পাইছি। আমাদের দরকার হচ্ছে y2 মাইনাস y1। তো হয়ে গেল। তো এখন এই ম্যাথটা আর কি ওই দুইটা অধ্যায় মিক্সড আর কি। তো এটা নাও আসতে পারে। যেহেতু বই আছে এই জন্য দেখাই দিলাম। তারপরে কি দেওয়া আছে? তোমার অপবর্তন গেটিং এ প্রতি সেন্টিমিটারে এতগুলো দাগ প্রতি সেন্টিমিটার এত রেখা আছে। ওকে, সো n এর ভ্যালু দেওয়া আছে 4200। দ্বিতীয় ক্রমের কোণ হচ্ছে থিটার ভ্যালু দেওয়া আছে। দ্বিতীয় ক্রম মানে n এর ভ্যালু 2, এটা হবে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তো এটা সূত্র lambda is equal to sin theta nn। তো sin থিটার ভ্যালু 30 ডিগ্রি, এই স্মল n এর ভ্যালু 2। আর বড় হাতের n এর ভ্যালু এখানে একটু আহ আচ্ছা, বড় হাতের n এর ভ্যালু আমি যা আছে তাই বসালাম 4200। তাহলে আমার এই ল্যামডাটা যেটা বের হবে সেন্টিমিটারে, কারণ এটা বলে দিছে প্রতি সেন্টিমিটারে আছে। সো এটাকে পরবর্তীতে ন্যানোমিটারে নিয়ে আসবা। ওকে, এই আর কি মোটামুটি অপবর্তন নিয়ে এগুলো আসবে। তো অপবর্তন পারবা আশা করি। অপবর্তন পারবা? পারবা না? হ্যালো? আচ্ছা, এরপরে আমাদের আছে সমাবর্তন। এখন এটা আজকে কি শুরু করব? কিন্তু অনেক কিছু আছে, শুরু করলে তো আরো 1 ঘন্টা। আচ্ছা, শেষ করে দিই আজকে, হ্যাঁ। আলোর এর সমাবর্তন, পোলারাইজেশন অফ লাইট। ওকে, পোলারাইজেশন অফ লাইট মানে কি? এখন এই পোলারাইজেশন অফ লাইট বলতে আমাদেরকে 2 রকম আলোর ব্যাপারে, 2 রকম না, প্রথমে আমাদেরকে যেটা আগে চিন্তা করতে হবে যে আলো আসলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হোয়াটএভার, এটা একটা ওয়েভ। সো আমরা জানি আমাদের যে ওয়েভ। হ্যাঁ, বলো, কিছু বলছো? ও আচ্ছা, আমি বললাম যে আমি বললাম যে হচ্ছে আমাদের যে আলোর সমাবর্তন বুঝতে হলে আলোর যে প্রকারভেদ বা আলোর যে একটা নেচার সেটা বুঝতে হবে। সেটা কি? যে আমরা জানি আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হোয়াটএভার, এটা একটা ওয়েভ। সো এই ওয়েভ আমরা জানি 2 রকম হয়। একটা কি হয়? একটা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা হয় অনুপ্রস্থ তরঙ্গ। আমাকে এই দুটা উদাহরণ দিতে পারবা কোনটা অনুপ্রস্থ আর কোনটা অনুদৈর্ঘ্য বাস্তবে? অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি? শব্দ না, শব্দ যেভাবে ট্রাভেল করে। আর অনুপ্রস্থটা হচ্ছে পানির ঢেউ। আরে, ঢেউ এরকম, মানে শব্দ কিভাবে ট্রাভেল করে? শব্দের মধ্যে কণাগুলো এইভাবে সংকোচিত হয়। আমি কিভাবে দেখাই, একটু এইভাবে দেখাই। এই যে প্রথমে এই যে প্রসারণ, তারপর এই যে এখানে সংকোচন, তারপর আবার প্রসারণ, তারপর এই যে সংকোচন, তারপর আবার প্রসারণ, তারপর এই যে সংকোচন, এভাবে যাবে না? এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর অনুপ্রস্থ তরঙ্গটা হচ্ছে এরকম। তো এখন এইটা তো আর নতুন না, এটা তো আমরা দেখছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলো পড়ার সময় ওই যে চিত্র টিত্র আঁকছিলাম না, আঁকছিলাম কিনা, আঁকা হয়েছিল তো। তো সেটা, সো প্রথম কথা আমাদের আলোটা হচ্ছে একটা কি, তাহলে হচ্ছে আমাদের যে আলো হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ। আলো অনুপ্রস্থ তরঙ্গ।
তো অনুপস্থ তরঙ্গের আমরা সমাবর্তন করতে পারি বা পোলারাইজেশন করতে পারি। এটা কি জিনিস? এখন দেখো, অসমবর্তিত আলো এবং সমবর্তিত আলো এইটা আগে পড়ি, তারপর সমাবর্তনটা বুঝতে পারবো। অসমবর্তিত আলো জিনিসটা কি, সমবর্তিত আলো জিনিসটা কি, এই দুইটা জিনিস বুঝলে সমবর্তন করাটা বুঝে যাবো বা পোলারাইজেশন করাটা বুঝে যাবো। সমবর্তন আলো বা অসমবর্তিত আলো যেটা জিনিস হয়, যে তুমি কি দেখছো না, যে ওই যে কি বলে, আমাদের যে আলো, সেটার কয়টা পার্ট থাকে বলতো? যেহেতু এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা একটা থাকে, দুইটা ভেক্টর থাকে, তিনটা ভেক্টর থাকে, একটা হচ্ছে বি থাকে, আর আরেকটা কি থাকে, একটা হচ্ছে ওর চলার যে দিকটা ভি থাকে। এবং আমরা পড়ছিলাম না যে এইগুলো সব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। সো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিন্তু এই বৈশিষ্ট্য, ই এম ডাব্লিউ, এগুলো বৈশিষ্ট্য না? হ্যাঁ, এগুলো বৈশিষ্ট্য। এবং এই ই আর বি এগুলো হচ্ছে আমাদের ভাইব্রেটিং ভেক্টর। আমরা দেখছিলাম যে ই হচ্ছে অসিলেট করে। চিত্রটা যদি দেখাই, চিত্রটা তো তোমরা মনে হয় বোধহয় হারে ফেলছো, একটু দেখাইতে হবে। ই এম ডাব্লিউ ভেক্টর, এই চিত্রটা আশা করি মনে আসছে আমাদের, ঠিক না? যে এইটা ই এর অসিলেশন হয় এই অক্ষে, এর বি এর অসিলেশন হয় এই অক্ষে, আর তোমার এই বরাবর ভিটা যায়, এগুলো মনে আছে আশা করি। সো এই ই আর এসটা হলো, এগুলোকে বলা হয় ভাইব্রেটিং ভেক্টর। ঠিক আছে? কি কি বলা হয়? ভাইব্রেটিং ভেক্টর। এখন সোজা কথা হলো, ভাইব্রেটিং ভেক্টরকে আমরা যদি প্রকাশ করতে চাই, তাহলে আমরা সেটাকে কিভাবে প্রকাশ করি? আমরা সেটাকে প্রকাশ করি এইভাবে। একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়? হ্যাঁ, একটা ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করি না, একটা অ্যারো দিয়ে। তো ভাইব্রেটিং ভেক্টরে এই দুইটা অ্যারো থাকে আর কি। এই এটা ভাইব্রেটিং ভেক্টর প্রকাশের নিয়ম। আচ্ছা, এখন কথা কি, কথা হলো অসমবর্তিত আলো কাকে বলে, সমবর্তিত আলো কাকে বলে? আমরা জানি ইএম ওয়েভ বা আলো একটা ইএমডব্লিউ, তাহলে ওটা ই একদিকে অসিলেট করে এবং এইচ একদিকে অসিলেট করে, আর হচ্ছে সেই বরাবর, এবং আমাদের যে আলোটা ওই ওই দুটার পারপেন্ডিকুলারই প্রপাগেট করে। তো এখন এই যে ই এর অসিলেশনটা, এটা যদি বিভিন্ন তলে হয়, ঠিক আছে, এই ই এর অসিলেশনটা যদি বিভিন্ন তলে হয়, মানে 3D হিসেবে চিন্তা করো, বিভিন্ন তলে হয়, কোনো একটা পার্টিকুলার তলে নাই, তাহলে সেই আলোটা হচ্ছে আমাদের একটা অসমবর্তিত আলো। ই এর অসিলেশনটা খালি আমরা চিন্তা করতেছি এটা না, যে ই যদি আমরা জানি এইচ টা ই এর সাথে পারপেন্ডিকুলার থাকে। সো ই, বুঝতেছো না বলতে, মানে বোঝা যায় না নাকি? তুমি মানে কোনটা কি অস্পষ্ট আসছে? আমি কি করবো বলো? অন্য তোমার কি তাই? আচ্ছা, একটা কাজ করি তাহলে, এটা লিঙ্ক